আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 2 পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা। তো পদার্থের আমরা এসএসসি ম্যাথ এবং এসএসসি ফিজিক্সেরও ক্লাস দিয়েছি। ফিজিক্সের বল চ্যাপ্টারটা এবং ম্যাথের 3.2 অনুশীলনীটা আমরা শেষ করিয়েছি। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাস 9-10 এবং এসএসসি যে কেমিস্ট্রি আছে মানে রসায়ন চ্যাপ্টার 2 পদার্থের অবস্থাটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা অনেক সহজ, ধরতে গেলে অনেক সহজ। তো আজকে আমরা এটার একটু বেসিক নিয়ে আলোচনা করব পুরো চ্যাপ্টারটা এবং আগামীকালকে আমরা এই চ্যাপ্টারের উপর কি কি প্রশ্ন আসে বোর্ডে সব নিয়ে আলোচনা করব। তো এই দুইটা ক্লাস করলেই তোমাদের ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না এই চ্যাপ্টারে, এবং এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বোর্ডে এবং স্কুলে। সব ধরনের প্রশ্ন ইনশাল্লাহ তোমরা পারবে। তো চলো আমরা বেশি কথা না বাড়াই, আমরা টপিকসে আগাই। হ্যাঁ, ফার্স্টে যে টপিকসটা আছে কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব জানার আগে আমরা পদার্থের অবস্থা, এই পদার্থ কাকে বলে তাকে আমরা জেনে নিই। তাহলে পদার্থটা কাকে বলে? পদার্থ কাকে বলে? যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে, সেটা হচ্ছে মূলত পদার্থ। তো এই মার্কারটা একটা পদার্থ, এই মার্কারটা নির্দিষ্ট ভর আছে এবং এটা কোনো একটা জায়গায় রাখলে এটা জায়গাও দখল করে, সুতরাং এটা একটা পদার্থ। এখন আসো আমরা কণার গতিতত্ত্ব নিয়ে পড়ি। কণার গতিতত্ত্ব নিয়ে পড়ার সময় আমরা কি জানি যে পদার্থের কয়টা অবস্থা আছে? পদার্থের অবস্থা আছে তিনটা। তাহলে কি কি পদার্থের অবস্থা? তিনটা কি কি? একটা হচ্ছে তোমার সলিড বা কঠিন, আর একটা হচ্ছে লিকুইড বা তরল, আর একটা হচ্ছে গ্যাস বা জলীয় বাষ্প। তাহলে এই যে এই তিনটা হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা। এখন আসো যে সলিড যেই অবস্থাটা, এটা কি? সলিডটা হচ্ছে যার নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার আছে এবং নির্দিষ্ট আয়তন, সব মিলাই এটা কি? এটা হচ্ছে কঠিন কঠিন পদার্থ। তাহলে এর একটা উদাহরণ দাও। উদাহরণ তো তুমি কঠিন যে কোনো লোহা দিতে পারো, যে কোনো কিছু কঠিন যা আছে সব দিতে পারো। তো আমরা বরফ নিয়ে বলি। বরফ তরল কোন? তরল যার নির্দিষ্ট ভর আছে, আকার আছে, বাট নির্দিষ্ট আকার আয়তন নাই। যেমন আমি তোমাদেরকে বলি, ধরো এই একটা পাত্র, এই একটা পাত্র, এই একটা পাত্র। এটাতে রাখবো হচ্ছে কঠিন, ইংলিশে লিখি সলিড। এটাতে রাখবো হচ্ছে লিকুইড, এটাতে রাখবো হচ্ছে গ্যাস। তাহলে আমি যদি তিনটাকে তিন পাত্রে রাখি, ধরো কঠিন পাত্রে যে একটা জিনিস রাখলাম, এটা ধরো এতটুকু জায়গা দখল করলো, তার মানে কি বুঝিল? তার কি আছে? নির্দিষ্ট আকার আছে, সরি প্রথমে লেখো নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার আছে, এরপর কি আছে? নির্দিষ্ট আয়তনও আছে। এটা এতটুকু জায়গা দখল করছে। আচ্ছা, এরপর আসো লিকুইড বা তরল জিনিসটা নিয়ে। তরল জিনিসটা কি? ধরো আমি এখানে কিছু পানি রাখলাম, ধরো পানিটা কি হলো? পুরোটার মধ্যে ছড়িয়ে পড়লো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এর নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট কি আছে? নির্দিষ্ট আকার আছে, বাট নির্দিষ্ট কি নাই? আয়তন নাই।
আয়তন নাই। মানে এটার নির্দিষ্ট আয়তন আছে, বাট এটার নির্দিষ্ট আয়তন না। তুমি এতটুকু পানিকে একটা পাত্রে রাখো, দেখবে এটা ছড়াই পড়বে। বাট এতটুকু একটা কঠিন জিনিসকে তুমি যদি একটা পাত্রে রাখো, সেটা কিন্তু ছড়িয়ে পড়বে, নির্দিষ্ট একটা আয়তন দখল করবে। এইবার আসলে যদি আমরা গ্যাস নিয়ে বলতে চাই, গ্যাসীয় অবস্থা, তাহলে দেখো গ্যাসীয় অবস্থাটা হচ্ছে, ধরো এটা পুরোটা পাত্রে ছড়িয়ে যাবে, পুরোটা পাত্রে এটা ছড়াই যাবে। হ্যাঁ, তার মানে আমরা কি বলতে পারি, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে নির্দিষ্ট ভর আছে ঠিকই, নির্দিষ্ট ভর আছে ঠিকই, কিন্তু নির্দিষ্ট আকার নাই, নির্দিষ্ট আয়তনও নাই। তার মানে তিনটার মধ্যে পার্থক্য কি? তিনটার মধ্যে আগে দেখো যে কোন পার্থক্যটা তিনটার মধ্যে আছে। তিনটার ভর আছে, প্রথম দুইটার নির্দিষ্ট আকারও আছে, কিন্তু নির্দিষ্ট আয়তন নাই তরলে। আর বাদ বাকি যে গ্যাসের, এটার কোনোটাই নেই, ভর ছাড়া কোনোটাই নেই। এটা পুরোটা ছড়িয়ে যাবে, এটা নির্দিষ্ট আয়তন, এটা নির্দিষ্ট আয়তন আছে। এই ছিল হচ্ছে কণার গতিতত্ত্ব বা পদার্থের অবস্থাটা। কণার গতিতত্ত্বটা কি এখানে আরেকটু আছে। দেখো কঠিন পদার্থ কেন কঠিন, তরল পদার্থ কেন তরল, গ্যাসীয় পদার্থ কেন গ্যাসীয়, এগুলো একটু দেখবো আমরা। তো কঠিন পদার্থ কেন কঠিন আমরা যদি দেখতে যাই, এগুলো তোমরা নোট করবা। কঠিন পদার্থ কঠিন হচ্ছে, দেখো কঠিন পদার্থের মধ্যে যে কণাগুলো আছে, কণাগুলোর মধ্যে একটা আন্ত আণবিক আকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বল কাজ করে। এখন এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা যে কঠিন, তরল এবং বায়বীয় প্রত্যেকটার উপরে কাজ করে। এখন দেখো কঠিন পদার্থের কণাগুলো কি থাকে, ধরো কঠিন পদার্থের কণাগুলো কি থাকে, একেবারে কাছাকাছি থাকে। একেবারে কাছাকাছি তার মানে হচ্ছে কি আন্তঃআণবিক দূরত্ব কম। আন্তঃআণবিক কি কম কঠিনের ক্ষেত্রে, কঠিনের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব কম। আন্তঃআণবিক দূরত্ব কম। আন্তঃআণবিক দূরত্ব কমের ফলে কি হয়, আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পায়, বেশি, মানে বেশি আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি। আই থিঙ্ক তোমরা জিনিসটা ক্লিয়ার হয়েছে। কঠিন পদার্থের ক্ষেত্রে তার কণাগুলো অনেক কাছাকাছি থাকায় এর আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি। তো এরপর আসো আমরা তরলটা নিয়ে দেখি। তরলের ক্ষেত্রে কি হয়, ধরো তরলের ক্ষেত্রে তার কণাগুলোর যে আন্তঃআণবিক যে দূরত্ব সেটা বেশি থাকে। আন্তঃআণবিক দূরত্বটা কি থাকে, বেশি থাকে। আন্তঃআণবিক দূরত্ব যখন বেশি, তখন আন্তঃআণবিক বল কি তখন কম। আন্তঃআণবিক দূরত্ব যখন বেশি, তখন তাদের মধ্যে যে আকর্ষণটা সেটা কম। হ্যাঁ, আকর্ষণ বল আর কি, আকর্ষণ বলটা কম। ঠিক সেইভাবে গ্যাসের ক্ষেত্রে সেটা আরো বেশি, গ্যাসের ক্ষেত্রে সেটা আরো বেশি। এই কারণেই মূলত তোমার কঠিন, তরল এবং বায়বীয় জিনিসটা। এখন তুমি যদি কঠিনকে তাপ দাও, কঠিনকে তাপ দিলে তোমার যে কণাগুলো আছে এই কণাগুলো ছোটাছুটি শুরু হয়, তখন একটু আন্তঃআণবিক ফাঁকা স্থান তৈরি হয়। এটাই হচ্ছে মূলত কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব, মোশন মানে কণার গতিতত্ত্ব। তাপ দেওয়ার ফলে যে কণাগুলোর মধ্যে যে আন্তঃআণবিক ফাঁকা স্থান তৈরি হয়, এই ফাঁকা স্থানগুলো তৈরি হওয়ার ফলে কণাগুলো ছোটাছুটি শুরু হয়। এভাবেই তরল হয়, এভাবেই গ্যাস। এই হচ্ছিল তোমার কণার গতিতত্ত্ব।
আশা করি তোমরা বুঝতে পারছো কণার গতিগত টপিকটা। এখন চলো যে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানে এখান থেকে প্রশ্ন আসেই, সেটা হচ্ছে ব্যাপন এবং নিচ্ছরণ। ব্যাপন এবং নিচ্ছরণ, তো ব্যাপন কাকে বলে সেটা আগে তোমাদেরকে জানতে হবে। কোন মাধ্যমে কঠিন তরল বা এই পদার্থ স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়াকে, দেখো ব্যাপনে কি বলছে, ব্যাপনে কি বলছে তোমাকে একটু দেখো, যে কোন মাধ্যমে কঠিন হোক তরল হোক বায়বীয় হোক এর স্বতঃস্ফূর্ত সমানভাবে। দুটো কথা যে ব্যাপনের ক্ষেত্রে তুমি দেখো, ব্যাপনের ক্ষেত্রে তুমি দেখো যে দুটো কথা বলছে, একটা হচ্ছে তোমার স্বতঃস্ফূর্ত আর একটা হচ্ছে সমানভাবে, আর একটা কিভাবে, সমানভাবে। স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়াকে তোমার কি বলে, ব্যাপন বলে। এখন ব্যাপন উদাহরণ দেন। উদাহরণ হচ্ছে ধরো তোমার পারফিউম, যখন তুমি পারফিউমটাকে স্প্রে করো তখন তোমার ডান সাইডে যেমন পরিমাণ সেই স্মেলটা পাইতেছে, ওই সাইডেও ঠিক সেম পরিমাণে স্মেলটা পাইতেছে। এমন না যে বাম সাইডের লোকটা বেশি স্মেল পাইতেছে, ডান সাইডের লোকটা কম স্মেল পাইতেছে। তো সমানভাবে স্বতঃস্ফূর্ত ভাবে যে ছড়িয়ে পড়া জিনিসটা, সেটাই হচ্ছে মূলত ব্যাপন। ধরো তোমার ঘরের এক কোণে তুমি একটা সুগন্ধ কিছু একটা দিলা, ধরো আগরবাতি লাগাই আমরা, ওইটা যে সমানভাবে তোমার নাকে আসছে, পুরো ঘর ছড়িয়ে পড়ছে সমানভাবে, এই জিনিসটাই হচ্ছে মূলত তোমার ব্যাপন। বইয়ে তোমার একটা উদাহরণ দেওয়া আছে, সুন্দর এবং কিউট একটা উদাহরণ, যে ধরো একটা কাঁচ নল দেওয়া আছে, হ্যাঁ, ব্যাপনের ক্ষেত্রে আমরা জিনিসটাকে একটু পড়ি, ব্যাপনটা একটু বেশি করে পড়বো। দেখো একটা কাঁচ নল দেওয়া আছে, কাঁচ নলের এই পাশে এবং এই পাশে, এক পাশে দিলাম হচ্ছে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অন্য পাশে দিলাম হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। চলো আমরা দিই, এখানে হচ্ছে একটা সাদা তুলে দিলাম, এটা হচ্ছে HCl, এটা দিলাম, এখানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা দুটো জিনিস দিলাম। এখন কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কি গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বের হবে, এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে তোমার কি বের হবে, অ্যামোনিয়া বের হবে। কি বের হবে, অ্যামোনিয়া, অ্যামোনিয়া, অ্যামোনিয়া গ্যাস বের হবে, অ্যামোনিয়া গ্যাস বের হবে। তাহলে আমরা আবার বলতেছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে বের হবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে বের হবে অ্যামোনিয়া গ্যাস। এরপর এরপর তোমরা দেখবা যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অ্যামোনিয়া গ্যাস মিলে একটা সাদা ধোঁয়া সৃষ্টি করে। সেই সাদা ধোঁয়া এবং পানি সৃষ্টি করে, এবং সেই সাদা ধোঁয়াটা কি, সাদা ধোঁয়াটা হচ্ছে তোমার অ্যামোনিয়া ক্লোরাইড, অ্যামোনিয়া ক্লোরাইড, অ্যামোনিয়া ক্লোরাইড। আচ্ছা দেখো আমি তোমাদেরকে দেখা, HCl প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিলে কি তৈরি হবে তোমার, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হবে। এখন এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা হচ্ছে তোমার সাদা ধোঁয়া, সাদা ধোঁয়া সৃষ্টি করে। এই যে সাদা ধোঁয়াটা, এই সাদা ধোঁয়াটা কাঁচ নলের এইখানে তৈরি হবে, এইখানটা তৈরি। এখন বলতে পারেন ভাইয়া এইটা থেকেও একটা গ্যাস উৎপন্ন হলো, এইটা থেকেও একটা গ্যাস উৎপন্ন হলো, তো এই দুটোটা মাঝামাঝি অবস্থায় তৈরি না হয়ে কেন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের কাছাকাছি তৈরি হলো, বা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যে দিলাম ওই তুলার কাছে কেন তৈরি হলো? এখন কাহিনীটা হচ্ছে এখানে ব্যাপনটা কাজ করতেছে। কিভাবে ব্যাপন কাজ করতেছে, তোমরা একটা জিনিস মনে রাখবা যে যেই যেই গ্যাসের
যেই গ্যাসের তোমার আণবিক ভর আণবিক ভর আণবিক ভর বেশি, তার কি কম? ব্যাপন হার কম। আর যেই গ্যাসের আণবিক ভর কম, তার ব্যাপন হার কি? তার ব্যাপন হার বেশি। এখন তোমরা আণবিক ভর কি জিনিস এটা তোমরা আই থিঙ্ক তোমরা জানো, তোমরা বুঝতে পারবা যে আণবিক ভর কি জিনিস। এখন হাইড্রোজেন ক্লোরাইড এবং অ্যামোনিয়া এগুলার আণবিক ভর কত? যে অ্যামোনিয়া, এটার আণবিক ভর হচ্ছে 17, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 36.5। এটা হচ্ছে তোমার আণবিক ভর। তাহলে কোন গ্যাসটার আণবিক ভর বেশি? অবশ্যই 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 HCl এর আণবিক ভর বেশি। HCl এর আণবিক ভর বেশি হয়, এর ব্যাপন হারটা কম। এর কি কম? এর কি কম? ব্যাপন হারটা কম। এর আণবিক ভর কম হওয়ায় এর কি বেশি? ব্যাপন হারটা বেশি। এই কারণেই মূলত হচ্ছে যে এর ধোঁয়াটা বা এর যে অ্যামোনিয়াম গ্যাস এটা ব্যাপিত হয়েছে বেশি, এটা ব্যাপিত হয়েছে কম। এই কারণে মূলত এই জায়গায় তৈরি হয়েছে, এই কারণে মূলত সাদা ধোঁয়াটা এই জায়গায়। তার মানে সাদা ধোঁয়াটা কোনটা? সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে এখানে সাদা ধোঁয়া। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে তোমাদের হট একটা উদাহরণ তোমাদের বইয়ের, এবং এটা তোমার সিকিউ তো অনেক পরিমাণে আসে। আমরা যখন এক ক্লাসে যখন সবগুলো সিকিউ নিয়ে আসবো তখন তোমরা দেখতে পাবে আশা করি। তো এরপরে তোমার বইয়ে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ধরো হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। এখন এটার আণবিক ভর কত? 2, এটার আণবিক ভর 4, এটার হচ্ছে তোমার 16 গুণে, এটার কত? 28, আর এটার হচ্ছে 44। এগুলো হচ্ছে এগুলোর আণবিক ভর। আণবিক ভর গুলো তোমরা মুখস্থ রাখবা, মোটামুটি এগুলো রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখো, এখন বলতে পারো যে এটার 32 হয়েছে কেমনে? অক্সিজেনের একটা এর ভর কত? 16, তো এখানে দুইটা আছে, 16 × 2 = 32। আচ্ছা, এটার হচ্ছে 14 দুগুণে 28। আচ্ছা, এর এখন বলতো এইখান থেকে কোন কোন গ্যাসটার তোমার ব্যাপন হার বেশি? অবশ্যই হাইড্রোজেনের, কারণ তার আণবিক ভর সবচেয়ে কম। তারপর হচ্ছে হিলিয়াম, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর কার্বন ডাই, সবশেষ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তোমরা বুঝতে পারছো? এই ছিল ব্যাপন। এখন আসো নিচ্ছরণটা কি? সরু ছিদ্রপথে উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে সজোরে ছড়িয়ে পড়াকে নিচ্ছরণ বলে। এখন এটার একটা উদাহরণ দিই। ধরো আমাদের যেই বাসাবাড়িতে যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলো যখন আমরা চুলাটা চালনা করি তখন এটার যে গ্যাসের যে ছিদ্র পথে যে আসতেছে, এটাই হচ্ছে তোমার মূলত নিচ্ছরণ। আবার আরো ক্লিয়ার করে বলি, সিএনজি তো সবাই চিনো না? সিএনজি গ্যাস, সিএনজিটা দেখো, সিএনজি কি হয়? ধরো আমি তোমাকে দেখাই, সিএনজি অর্থ হচ্ছে কি? কম্প্রেস ন্যাচারাল গ্যাস। এই সিএনজিটাকে কি করে? সংকুচিত করে, অধিক চাপে সংকুচিত করে আবদ্ধ রাখে। আবদ্ধ রাখে। এখন যখন তোমার গাড়িটা চালানো হয়, স্টার্ট দেওয়া হয়, তখন সরু ছিদ্রপথে যে ইঞ্জিনের কাছাকাছি ইঞ্জিনের যাইতেছে, সেটা হচ্ছে তোমার মূলত নিচ্ছরণ। সেটা হচ্ছে কি? তোমার মূলত নিচ্ছারণ। এখন
ব্যাপন এবং নিঃসরণের মধ্যে যদি বেসিক দুইটা পার্থক্য তোমাদের বইয়ে দেওয়া আছে, তো এগুলো যদি বলি, তার মানে তুমি কি বলতে পারো যে ব্যাপন বা ডিফিউশন আর নিঃসরণ মানে ইফিউশন। তো যে ডিফিউশন এবং ইফিউশন নিয়ে যদি আমরা দুটো পার্থক্য করতে যাই, ডিফিউশন এবং হচ্ছে ইফিউশনের দুটো পার্থক্য, এক নাম্বার হচ্ছে এদের চাপের দরকার নাই, বাট ইফিউশন বা নিঃসরণের অবশ্যই চাপের দরকার আছে। এরপর হচ্ছে তোমার ব্যাপনে আসো, ব্যাপন কোন কোন ইয়াগুলোর মাধ্যমে হয়, যে কোনো মাধ্যম। ব্যাপন হচ্ছে কোন কোন মাধ্যম, যে কোনো মাধ্যম। যে কোনো মাধ্যম কি কি, যে কোনো মাধ্যম। যে কোনো মাধ্যম কি কি, কঠিন, তরল এবং বায়বীয়। এটা হচ্ছে যে কোনো মাধ্যম। কিন্তু নিঃসরণ কি, গ্যাসীয় পদার্থের গ্যাসীয় মাধ্যম। গ্যাসীয় পদার্থের গ্যাসীয় মাধ্যম হচ্ছে তোমার নিঃসরণ। তাহলে বেসিক পার্থক্য এই দুইটা। ডিফিউশন বা ব্যাপনের ক্ষেত্রে চাপের দরকার নাই, কিন্তু ইফিউশনের ক্ষেত্রে চাপের দরকার আছে। এই দুইটা ছিল ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য। তো এখন এরপর আসো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, মেল্টিং এবং হচ্ছে তোমার বয়েলিং। মেল্টিং এবং বয়েলিং। তো গলনাঙ্ক তোমরা স্বাভাবিক বুদ্ধিমত্তা দিয়ে বিচার করো যে গলনাঙ্ক জিনিসটা এটা কোন অবস্থার ক্ষেত্রে হয়, আর যে স্ফুটনাঙ্ক এটা কোন অবস্থার ক্ষেত্রে হয়। তোমরা একটু স্বাভাবিকভাবে চিন্তা করো যে গলনাঙ্ক জিনিসটা কি কোন অবস্থার ক্ষেত্রে হয়, আর স্ফুটনাঙ্ক জিনিসটা কোন অবস্থার ক্ষেত্রে হয়। তাহলে গলনাঙ্ক, দেখো গলনাঙ্ক হয় মূলত কঠিন, এটার হয় কি মূলত মেল্টিং বা হচ্ছে তোমার গলনাঙ্ক। আর লিকুইড বা তরলের কি হয়, বয়লিং বা স্ফুটনাঙ্ক। কঠিন পদার্থের হয় তোমার মেল্টিং বা গলনাঙ্ক, তরল পদার্থের হয় তোমার বয়লিং বা স্ফুটনাঙ্ক। এখন আমি তোমাদেরকে বলি যে তাপ প্রয়োগের ফলে কোন পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। কি বুঝলাম ভাইয়া, মাথার উপর দিয়ে চলে গেছে। ধরো তুমি কঠিন একটা বস্তুকে তাপ দিতেছো, ধরো বরফকে তুমি তাপ দিতেছো, তাপ দেওয়ার পর এই যে সেটা গলতেছে, তরলে পরিণত হইতেছে, এই তরলে যে পরিণত হওয়ার প্রক্রিয়া, এটাই হচ্ছে তোমার মূলত ওই পদার্থের গলনাঙ্ক। এই যে তাপটা হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপে, এক বায়ুমণ্ডলীয় চাপে। এক বায়ুমণ্ডলীয় চাপে মানে কি, 1 অ্যাটমসফিয়ার চাপে, 1 ATM মানে অ্যাটমসফিয়ার চাপে। এখন এই অ্যাটমসফিয়ার চাপটা কিসে, তোমরা আর একটু গেলে বুঝতে পারো যে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপি তে 1 অ্যাটমসফিয়ার। এখন 1 অ্যাটমসফিয়ার মানে কি, এক বায়ুমণ্ডলীয় চাপ, এটাকে আদর্শ ধরা হয়। এটাকে কি ধরা হয়, বায়ুমণ্ডলীয় চাপ, এটাকে আদর্শ দেওয়া হয়। তার মানে কি, এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, সেটাই হচ্ছে ওই পদার্থের গলনাঙ্ক। সেম ভাবে বয়লিং বা স্ফুটনাঙ্কটা আমরা সেভাবে বলতে পারি, এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে কোন তরলের গ্যাসীয় পদার্থে পরিণত হওয়ার ওই পদার্থের স্ফুটনাঙ্ক প্রক্রিয়াকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বা বয়লিং বলে। তার মানে তোমরা বুঝতে পারতেছো, ওইটাতে হচ্ছে কঠিন কে তরলে, এটা হচ্ছে তরলকে গ্যাসীয় অবস্থায়, এটা হচ্ছে তোমার বয়লিং বা স্ফুটনাঙ্ক, আর ওটা হচ্ছে তোমার গলনাঙ্ক মেল্টিং। আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো। আমরা যদি
বরফের তাপ প্রদানের লেখচিত্রটা দেখতে যাই, তাহলে দেখো তো মানে সেটাকে আমরা কি করতেছি, বরফ থেকে তরলে রূপান্তর করতেছি, বরফ থেকে তরলে রূপান্তর করতেছি। চলো আমরা দেখি। তো দেখো এখানে একটা চিত্র আঁকাইছি আমি, এইখানে আমরা দেখতে পাচ্ছি -40 ডিগ্রি, -40 ডিগ্রি তাপমাত্রা এখানে হচ্ছে সম 0, 100 এবং 140 আমরা দেখতে পাচ্ছি। ধরো যে -40 ডিগ্রি একটা বরফ, -40 ডিগ্রি সেলসিয়াসের একটা বরফ, একটা -40 ডিগ্রি সেলসিয়াসের একটা বরফ তাপ দেওয়ার ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফে পরিণত হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফে পরিণত হয়েছে। এরপর তুমি দেখতেছো যে এইখান থেকে ধরো এখান থেকে আমরা ধরলাম যে 5 মিনিট সময় লাগছে, তারপর এই যে এতটুকু পর্যন্ত এইটা কিন্তু এখান থেকে কিন্তু তরলে পরিণত হওয়া শুরু করছে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তরলে পরিণত হওয়া শুরু করছে, এতটুক পর্যন্ত এটা তরলেই পরিণত হয়েছে, যে পানিতে পরিণত হয়েছে। তার মানে আমরা লিখতে পারি যে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে পানিতে পরিণত হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তো মূলত পানিতে পরিণত হয়েছে। আচ্ছা, এরপর দেখো দেওয়ার পর তাপ দেওয়ার পরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা এখনো কিন্তু পানি, এখনো পানি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা এখনো পানি। তারপর আস্তে আস্তে সেটা কিসে পরিণত হয়েছে, বাষ্পে পরিণত হয়েছে। তারপর আস্তে আস্তে এটা কিসে পরিণত হয়েছে, বাষ্পে পরিণত হয়েছে, বাষ্পে পরিণত হয়েছে। এরপর দেখো এটা ডিরেক্ট 140 ডিগ্রি বাষ্পে পরিণত হয়, 140 ডিগ্রি বাষ্পে পরিণত হয়। তার মানে কি উপরে উঠলে তাপমাত্রা বাড়ে, নিচে তাপমাত্রা কমে, এটাই তোমরা খেয়াল রাখবা। তাহলে দেখো প্রথমে -40 ডিগ্রি সেলসিয়াসের বরফ ছিল, তাপ দেওয়ার পর 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস থেকেই মূলত তোমার এটা পানিতে পরিণত হয়েছে, এবং 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা কিন্তু পানি। এরপর পানি বাষ্পে পরিণত হয়, এরপর পানি কিসে পরিণত হয়, বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত হওয়ার পর যখন আমরা আরো তাপ দিই তখন সেটা 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে পুরোপুরি বাষ্প হয়ে যায়। এই ছিল হচ্ছে বরফে তাপ প্রদানের লেখচিত্র। কিসে, বরফে তাপ প্রদানের লেখচিত্র। এই অবস্থাটাকে আমরা দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম, এটাকে ডি দিলাম। তাহলে এই যে এ এবং বি, এটা কি, এখান থেকে কিন্তু বরফ গলা শুরু হয়েছে। তার মানে হচ্ছে এই বি রেখাটা কি, এ বি হচ্ছে বরফ গলনের রেখা, আর সিডি থেকে তোমার পানিটা বাষ্প হওয়া শুরু করছে, তার মানে বাষ্প হওয়া রেখা। আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো সিডি। তাহলে এই ছিল মূলত হচ্ছে তোমার সিনারিও এবং বরফ তাপ প্রদানের লেখচিত্র। তো এরপর আমরা 5 নাম্বার টপিকটা নিয়ে একটু পড়ি। 5 নাম্বার টপিকটা নিয়ে যদি আমরা একটু পড়তে যাই, তো দেখো আমরা চিত্রটা আঁকাইছি। এখন দেখো এটা 140 ডিগ্রি সেলসিয়াসে এটা কি হচ্ছে, জলীয় বাষ্প হচ্ছে। এখন আমরা এটাকে তাপটা কি করব, কমাবো, তাপটা অপসারণ করে নিব। তারপর দেখো সেটা 100 ডিগ্রি সেলসিয়াসে সেটা কিসে পরিণত হয়েছে, পানিতে পরিণত হয়েছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কিন্তু এটা পানি, কিসে পরিণত, পানিতে। এর পানিতে পরিণত হওয়া শুরু করছে, জলীয় বাষ্প থেকে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা পানিতে পরিণত হওয়া শুরু করছে, এতটুক থেকে এতটুকু পর্যন্ত এটা পুরোটা পানি। এরপর যখন এটা 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর এই যে এটা বরফে পরিণত হওয়া শুরু করছে, এবং পরে শেষে এটা বরফ হয়ে গেছে, পরে শেষে এটা কি হয়েছে, বরফ হয়ে গেছে। মানে ওই যে বরফ তাপ প্রদানের যে লেখচিত্রটা আছে সেটার উল্টো প্রসেসটা হচ্ছে জলীয় বাষ্পকে শীতলীকরণের মানে লেখচিত্র। তার মানে আমরা কি বুঝতে পারতেছি, তাপ বাড়াইলে জলীয় বাষ্প, তাপ কমাইলে বরফ। এইটুকুই মূলত হচ্ছে তোমাদের যে বরফের তাপ প্রদানের লেখচিত্র এবং জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্রের যে গ্রাফটা আছে। এবং এখান থেকে তোমরা কি বুঝতে পারতেছো যে এই রেখাগুলো কি, এই জিনিসটা এখানে হচ্ছে সময় দিবা যে এত মিনিট ধরে তাপ দিতেছি, এত মিনিট ধরে তাপ দিতেছি, এর ফলে এটাই হতেছে। এইগুলো আরো ক্লিয়ার হবার যখন আমরা সৃজনশীল গুলো নিয়ে আসবো। বুঝতে পারতেছো, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো এরপর আসো যে এই ক্লাসের সর্বশেষ টপিক পাতন এবং ঊর্ধ্বপাতন নিয়ে।
তো পাতন এবং ঊর্ধ্বপাতন, পাতন জিনিসটা কি? পাতন জিনিসটা হচ্ছে কোন তরলকে তাপ প্রদানের ফলে বাষ্পে পরিণত প্রক্রিয়া এবং সেটাকে পুনরায় শীতলীকরণ করার প্রক্রিয়াকে হচ্ছে পাতন। তাহলে তুমি দেখো কোন বস্তুকে তাপ প্রদানের ফলে যে বাষ্পে পরিণত করা আছে সেটা হচ্ছে বাষ্পীভবন। উক্ত বাষ্পটাকে আমরা শীতল করছি, এটা কিসে পরিণত হয়েছে? তরলে পরিণত হয়েছে। এই যে তরলে পরিণত হইলো সেটা হচ্ছে ঘনীভবন। তাহলে আমি আরেকবার বলতেছি, যে কোন তরল পদার্থকে যদি আমরা তাপ দিই তখন সেটা কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়। এই বাষ্পটাকে যদি আমরা পুনরায় শীতল করি সেটা আবার তরলে পরিণত হবে। এই জিনিসটাই কি বলে? ঘনীভবন। তাহলে এই পুরো প্রসেসটাকে বলি আমরা পাতন। তার মানে পাতন ইকুয়াল বাষ্পীভবন প্লাস ঘনীভবন। মানে কোন তরল পদার্থকে তাপ প্রদানের ফলে যে বাষ্পে পরিণত করলাম এবং পুনরায় এটাকে শীতল করলাম, এটাই হচ্ছে মূলত তোমার পাতন। যেমন ধরো চা এবং চিনি, এটাকে আমরা যদি তাপ দিই সেটা হচ্ছে তোমার পানিটা বাষ্পে উড়ে যাবে এবং এটাকে পুনরায় শীতলীকরণ করলে পানিটা জমা হবে আর চিনিটা থেকে যাবে। এটা হচ্ছে তোমার মূলত পাতন। তাহলে আমি যদি তোমাদেরকে বুঝাই যে তাহলে পাতনটা কি, পাতনটা হচ্ছে পাতন সমান সমান বাষ্পীভবন প্লাস ঘনীভবন। বাষ্পীভবন প্লাস ঘনীভবন। আচ্ছা, এটা হচ্ছে মূলত তোমার পাতন। আচ্ছা, তারপর আসো ঊর্ধ্বপাতন জিনিসটা। ঊর্ধ্বপাতন হচ্ছে তোমার, ধরো ওই বস্তুটা তরল নাই, তরল যে অবস্থাটা আছে ওই তরল অবস্থাটা নেই, মানে কঠিন অবস্থা থেকে তুমি যদি তাপ দাও এটা ডিরেক্ট কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে। এই জিনিসটা হচ্ছে তোমার কি পদার্থ? ঊর্ধ্বপাতন। উদাহরণ ন্যাপথালিন, উদাহরণ কঠিন কার্বন ডাই অক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তোমরা এই যে তোমাদের বইতে ঊর্ধ্বপাতনের কিছু উদাহরণ দেওয়া আছে, ঊর্ধ্বপাতনের কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ধরো ন্যাপথালিন, এই ধরো আয়োডিন, এই ধরো কঠিন কার্বন ডাই অক্সাইড, এই ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলোর সংকেত গুলো তোমরা মনে রাখবা। যেমন ধরো ন্যাপথলিনের সংকেত কি? C10H8, আয়োডিন হচ্ছে আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড CO2, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই জিনিসগুলো হচ্ছে ঊর্ধ্বপাতন। এই জিনিসগুলো হচ্ছে কি? ঊর্ধ্বপাতন। এবং তুমি কোনো কঠিন বস্তু থেকে যদি ঊর্ধ্বপাতন পদার্থগুলোকে আলাদা করতে চাও তাহলে তুমি তাপ দিবা, দেখবা যে ওই যে ঊর্ধ্বপাতন পদার্থটা আছে ওটা ডিরেক্ট বাষ্পে পরিণত হয়েছে। এই ছিল তোমাদের ঊর্ধ্বপাতন সম্পর্কে তোমাদের বইয়ে আলোচনা এবং পাতনের আলোচনা। তো আশা করি তোমরা অধ্যায়টা ভালো মতো বুঝতে পারতেছো এবং বুঝেছো। তো আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে যত ধরনের প্রশ্ন আসে সবগুলো নিয়ে আলোচনা করব। ওই ক্লাসটা করার পর ইনশাল্লাহ আশা করি তোমাদের এই অধ্যায়ে কোশ্চেন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না, আশা করা যায়। তো তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, না বুঝতে পারলে ভাইয়াকে নিচে লিখবা যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারি না, এই জায়গাটা বুঝতে পারি নাই, হয়তো আরেকটু বুঝাইলে ভালো হইতো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।